আজ আমরা দেখব সিজন 1 এর পার্ট 2, যেখানে এপিসোড 5 থেকে 8 এক্সপ্লেইন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 5 এর শুরুতে দেখা যায় ব্যাংক ম্যানেজার আর্তুরো তার অতি চালাকির কারণে পুলিশের কাছে ভুলবশত গুলি খাওয়ার পরও সৌভাগ্যবশত বেঁচে থাকে এবং ডাকাতেরা তাকে ছাদ থেকে দ্রুত মিউজিয়ামের ভিতরে নিয়ে আসে। ডাকাতেরা তাকে প্রাইমারি ট্রিটমেন্ট দিলেও আর্তুরোর অবস্থা গুরুতর হওয়ায় বার্লিন এটা মাস্টারমাইন্ড প্রফেসরকে জানায়। এদিকে ভুলবশত পুলিশ একজন বন্দির উপর গুলি করার কারণে সাংবাদিকরা পুলিশকে চাপের মুখে ফেলে। তাই অপারেশন ইনচার্জ ইন্সপেক্টর রেকুয়েল দ্রুত ডাকাতদের লিডার প্রফেসরকে ফোন করে। রেকুয়েল বলে গুলিবিদ্ধ আর্তুরোকে দ্রুত মিউজিয়ামের বাইরে পাঠাতে তার চিকিৎসার জন্য, কিন্তু প্রফেসর বলে তাকে বাইরে পাঠানো যাবে না, বরং মেডিকেল টিমকে ভিতরে পাঠাতে হবে। অনেক আলোচনার পর শেষমেশ রেকুয়েল বাধ্য হয়েই রাজি হয়। পারিপার্শ্বিক এত চাপের কারণে রেকুয়েল কিছুটা অসুস্থতা বোধ করায় সে দ্রুত একটা অ্যাম্বুলেন্সে এসে বসে এবং অক্সিজেন মাস্ক লাগায়। তখন তার সহকর্মী এবং বন্ধু অ্যাঞ্জেল তাকে সান্ত্বনা দেয় এবং বলে সেও মেডিকেল টিমের সাথে ডক্টর সেজে মিউজিয়ামের ভিতরে যাবে। এরপর রেকুয়েল কিছুটা সুস্থতা বোধ করায় সে দ্রুত আবার অপারেশন ক্যাম্পে আসে এবং প্ল্যান করে যখন মেডিকেল টিম ও অ্যাঞ্জেল মিউজিয়ামের ভিতরে যাবে তখন মাটির নিচে থাকা টানেল দিয়ে দুজন পুলিশ অফিসার ওই ডাকাতদের মতো পোশাক এবং মাস্ক পরে ভিতরে প্রবেশের চেষ্টা করবে, কারণ ওই সময় ডাকাতরা সবাই আর্তুরো ও মেডিকেল টিম নিয়ে ব্যস্ত থাকবে। এদিকে ডেনভার ও মস্কো অসুস্থ মনিকাকে দেখার জন্য সেই গোপন লোকার রুমে আসে, কিন্তু মনিকাকে সেখানে দেখতে না পেয়ে তারা খুঁজতে থাকে এবং ওয়াশরুমে এসে প্রচণ্ড অসুস্থ অবস্থায় মনিকাকে পায়। মস্কো মনিকার অবস্থা দেখে ডেনভারকে বলে মনিকার পায়ে যে গুলিটা লেগেছিল সেটা দ্রুত বের করতে হবে, কিন্তু তাদের কাছে কোনো মেডিকেল ইনস্ট্রুমেন্ট না থাকায় ডেনভার প্ল্যান করে আর্তুরোর গুলি বের করার জন্য যে মেডিকেল টিম ভিতরে আসবে ডেনভার সেখান থেকে কিছু জিনিস চুরি করবে। এরপর মনিকা যখন শুনে যে তার ভালোবাসার মানুষ আর্তুরোরও গুলি লেগেছে তখন সে একটি চিরকুট লিখে ডেনভারকে দেয় আর্তুরোকে দেওয়ার জন্য। সেখানে লেখা ছিল মনিকা এখনো বেঁচে আছে, আর্তুরো যেন চিন্তা না করে। কিন্তু ডেনভার যখন চিরকুট দেওয়ার জন্য আর্তুরোর কাছে আসে তখন ডেনভার দেখে আর্তুরো ফোনে তার স্ত্রীর সাথে কথা বলছে এবং তাদের অস্ট্রেলিয়া ট্রিপ নিয়ে প্ল্যান করছে। এটা দেখে ডেনভার আর্তুরোকে এটা না দিয়ে নিজের পকেটেই রেখে দেয়। এদিকে ডাকাত ও বন্দিরা সবাই রেডি হয়ে যায়, কারণ মেডিকেল টিম এখনই ভিতরে আসবে। মেডিকেল টিম ও পুলিশ অফিসার অ্যাঞ্জেল ভিতরে প্রবেশ করার সাথে সাথে প্রফেসর সিসি ক্যামেরায় অ্যাঞ্জেলকে দেখে খুব খুশি হয়, কারণ প্রফেসর চেয়েছিল সেখানে একজন পুলিশ অফিসার আসুক, তাহলে সে তার একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। আর অ্যাঞ্জেল যে একজন পুলিশ অফিসার সেটা প্রফেসর যখন ক্যাম্পে এসেছিল তখনই দেখেছিল। যদিও অ্যাঞ্জেল ভাবে ডাকাতরা যেহেতু তাকে আগে দেখেনি তাই সে তাকে ডাক্তার হিসেবেই নিজেকে পরিচয় করাবে। যাই হোক, প্রফেসর দ্রুত বার্লিনকে ফোন করে তার পরিকল্পনা জানায়। এখন বার্লিন মেডিকেল টিমের সবার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নেয় যেগুলো চেকিং এর সময় সিগন্যাল দিতে পারে। তার মধ্যে অ্যাঞ্জেলের চশমাও ছিল। এরপর ডাকাতরা চেকিং এর নামে অ্যাঞ্জেলের চশমার মধ্যে একটি অডিও ডিভাইস সেট করে দেয়, যাতে করে অ্যাঞ্জেলের আশেপাশে কিংবা পুলিশ ক্যাম্পে যত কথা হবে প্রফেসর সব শুনতে পারবে। আর ডাকাতরা এই কাজটা এতটাই নিখুঁতভাবে করে যে অ্যাঞ্জেল কোনোভাবেই ধরতে পারে না। এরপর তাদেরকে আর্তুরোর কাছে নিয়ে যাওয়া হয়। আর অন্যদিকে দেখা যায় রেকুয়েলের পরিকল্পনা অনুসারে দুজন পুলিশ অফিসার টানেলের মধ্য দিয়ে ভিতরে যেতে শুরু করেছে। এই টান উত্তেজনা রেখে এপিসোড 5 শেষ হয় এবং এপিসোড 6 এর শুরুতে দেখা যায় মেডিকেল টিম আর্তুরোর গুলি বের করার কাজ শুরু করেছে। আর ডেনভার তা মনোযোগ দিয়ে দেখছে, কারণ একটু পরেই তাকে মনিকার পায়ে লাগা গুলি বের করতে হবে। এখানে এক ফাঁকে সুযোগ বুঝে ডেনভার গুলি বের করার অস্ত্র ও প্রয়োজনীয় আরও কিছু জিনিস লুকিয়ে তার পকেটে নিয়ে নেয়, কিন্তু সেসব পকেটে রাখার সময় ডেনভারের পকেট থেকে মনিকার দেয়া চিরকুটটি পড়ে যায়। আর নাইরোবি চুপচাপ এই পুরো বিষয়টা লক্ষ্য করছিল এবং সুযোগ বুঝে ওই চিরকুটটি তুলে নেয়। এরপর সেটা পড়ে নাইরোবি বুঝে ফেলে মনিকা মারা যায়নি, বরং সে বেঁচে আছে। যাই হোক, আর্তুরোর গুলি বের করার পর যখন ডাক্তাররা ক্ষতস্থানটি সেলাই করতে যাবে তখন বার্লিন মজা নেওয়ার জন্য অ্যাঞ্জেলকে বলে সেলাইয়ের কাজটা যেন অ্যাঞ্জেলই করে। মূলত বার্লিন তো প্রফেসরের কাছ থেকে আগেই জেনেছে অ্যাঞ্জেল কোনো ডক্টর না। অ্যাঞ্জেল বার্লিনের কথা শুনে ঘাবড়ে যায় আর অসুস্থতার ভান করে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। এর মধ্যে হঠাৎ প্রফেসর বার্লিনকে ফোন করে এবং বলে যে কেউ হয়তো টানেলের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। প্রফেসর মূলত আগে থেকেই বিল্ডিংয়ের চারদিকে ফ্রিকোয়েন্সি ব্লক করে রেখেছিল, যাতে করে কেউ প্রবেশের চেষ্টা করলে তারা তাদের প্ল্যান বি শুরু করতে পারে।
আর প্ল্যান বি হলো ভিতরের সবার মাস্ক পরিবর্তন করা, কারণ বাইরে থেকে গুপ্তচর হিসেবে যে প্রবেশ করবে সে অবশ্যই ডাকাত বা হস্টেসদের সবার মতো সেম ড্রেস ও মুখোশ পরেই ভিতরে আসবে, যাতে তাকে কেউ আলাদা করতে না পারে। কিন্তু প্রফেসর তো তাদের থেকেও বেশি চালাক। তাই অ্যাঞ্জেল যখন ওয়াশরুম থেকে ভেতরে আসে তখন সে চমকে যায়, কারণ সবার মুখোশ পরিবর্তন করা হয়েছে। তাই মেডিকেল টিমের কাজ শেষ হওয়ার সাথে সাথেই অ্যাঞ্জেল তাদেরকে নিয়ে দ্রুত বাহিরে আসে এবং দ্রুত ব্যাপারটা রেকুয়েলকে জানায়, কারণ তা না হলে টানেলের ভিতরের ওই পুলিশ দুজন বিপদে পড়বে। এটা জানার পর রেকুয়েল প্ল্যান ক্যান্সেল করে টানেলের ভিতরের পুলিশ দুজনকে ফিরে আসতে বলে। অন্যদিকে মস্কো ও ডেনভার এসে মনিকার গুলি বের করতে শুরু করে, কিন্তু তাদের পিছু পিছু লুকিয়ে নাইরোবিও সেখানে চলে আসে। এটা দেখে ডেনভাররা ভয় পেয়ে যায়, তবে নাইরোবি খুব পজিটিভ মাইন্ডেড এবং ভালো ছিল, তাই সেও তখন মনিকার গুলি বের করতে সাহায্য করে। এদিকে পুলিশরা খুব চিন্তায় পড়ে যায়, কেননা তাদের সব প্ল্যান এভাবে ভেস্তে যাচ্ছে। তবে টানা 2 রাত তারা না ঘুমানোর কারণে রেকুয়েল সহ অনেক পুলিশ রেস্ট নেওয়ার জন্য বাসায় যাওয়ার প্ল্যান করে। তখন অ্যাঞ্জেল রেকুয়েলকে অফার করে আজ রাতে একসাথে ড্রিঙ্কস করার জন্য, কিন্তু রেকুয়েল রাজি না হয়ে বাসায় চলে যায়। তাই অ্যাঞ্জেল বারে বসে একাই ড্রিঙ্কস করে রাতের বেলা রেকুয়েলকে ফোন দেয় আর আবেগী হয়ে রেকুয়েলকে বিভিন্নভাবে প্রেমের কথা বলতে থাকে, যদিও অ্যাঞ্জেলের ওয়াইফ আছে। বলে রাখা ভালো, অ্যাঞ্জেল কিন্তু এখানে বড় মাপের একজন মজনু। যাই হোক, রেকুয়েল অ্যাঞ্জেলের এসব কথায় খুব বিরক্ত হয়, কারণ রেকুয়েল অ্যাঞ্জেলকে শুধুই বন্ধু হিসেবেই ভাবত। তাই অ্যাঞ্জেল রেগে গিয়ে রেকুয়েলকে বলে, তাহলে কি তুমি সালভাকে ভালোবাসো? মানে প্রফেসরের কথা বলছে আর কি। অ্যাঞ্জেলের এরকম কথা শুনে রেকুয়েল রেগে গিয়ে বলে, হ্যাঁ, সে সালভাকেই ভালোবাসে। এটা বলে রেকুয়েল ফোন কেটে দেয়। তবে মজার ব্যাপার হলো এই সব কথাই কিন্তু প্রফেসর শুনতে পাচ্ছিল, কারণ অ্যাঞ্জেলের চশমায় তো ডাকাতরা অডিও ডিভাইস লাগিয়ে দিয়েছিল। তবে তার প্রতি রেকুয়েলের ভালোবাসার কথা শুনে প্রফেসর কিছুটা দুর্বল হয়ে পড়ে, কারণ সেও মনে মনে রেকুয়েলের প্রতি ইমোশনাল হয়ে পড়েছে। এদিকে ব্যাংকের ভিতর দেখা যায় সকল ডাকাতরা মিলে টিভি দেখছিল, যেখানে রিওর বাবা মাকেও দেখানো হচ্ছিল। আর এখানে রিওর বাবা মার ইমোশনাল কথা শুনে রিও ইমোশনাল হয়ে পড়ে। এটা দেখে রিওর প্রেমিকা টোকিও মানে লাইলির মাথা খারাপ হয়ে যায়। সে এসব কিছুর জন্য বার্লিনকে দায়ী মনে করে। এদিকে বার্লিন তার রুমে বসে একটি ইনজেকশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মূলত বার্লিনের একটি ফিজিক্যাল রোগ ছিল, যেটা কেউ জানতো না, আর এ ব্যাপারে পরের এপিসোডে ডিটেলস দেখা যাবে। যাই হোক, এরই মধ্যে তার রুমে টোকিও আসে এবং বার্লিনের মাথায় বন্দুক ধরে প্রফেসরকে মনিকার মৃত্যুর ব্যাপারে বলতে বলে। বার্লিন তখন বাধ্য হয়েই প্রফেসরকে ফোন দিয়ে মনিকার মৃত্যুর কথা জানায় যে তার অর্ডারের কারণে ডেনিভার মনিকাকে গুলি করে মেরেছে। এটা শুনে প্রফেসর কান্নায় ভেঙে পড়ে, কারণ বার্লিন তাদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসটা ব্রেক করেছে। তবে বার্লিন নিজেই প্রফেসরকে বলে সে যদি বার্লিনকে শাস্তি না দেয় তাহলে টিমের বাকিরা হয়তো পরবর্তীতে প্রফেসরের কোনো কমান্ড মানবে না। তাই তখন প্রফেসরও বার্লিনকে শাস্তি দেওয়ার কথা চিন্তা করে। তবে শাস্তি দিবে কি দিবে না, আর দিলেও কি দিবে, কিভাবে দিবে, এসব প্রশ্ন নিয়ে এপিসোড 6 শেষ হয়। আর এপিসোড 7 এর শুরুতে দেখা যায় গতরাতে ড্রিঙ্কস করে অ্যাঞ্জেল রেকুয়েলকে উল্টাপাল্টা কথা বলায় আজকে তাকে সরি বলে এবং দুজনেই আবার তদন্তের কাজ শুরু করে। তারা দেখে রিও ও টোকিও যে গাড়ি নিয়ে ব্যাংকে গিয়েছিল সেই গাড়ির চাবির ছবি সেখানকার ক্যামেরা ফুটেজে পাওয়া যায়, আর সেই চাবির মাধ্যমে গাড়ির ইনফরমেশন পেয়ে যায় তারা। এদিকে প্রফেসর অ্যাঞ্জেলের চশমার মধ্যে থাকা অডিও ডিভাইসের মাধ্যমে সব কথা শোনার পর বুঝে ফেলে তার মানে পুলিশ এখন ওই গাড়ি নিয়ে তদন্ত শুরু করবে। তাই প্রফেসর দ্রুত হেলসিঙ্কিকে ফোন দেয়, কেননা ওই গাড়িটি নষ্ট করার ভার সে হেলসিঙ্কিকে দিয়েছিল। যদিও গাড়িটির কোনো নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশন ছিল না, তবে গাড়ির মধ্যে সবার ফিঙ্গারপ্রিন্ট ছিল। এ কারণে সে বারবার হেলসিঙ্কিকে জিজ্ঞাসা করে। হেলসিঙ্কি শুরুতে মিথ্যা বললেও পরে স্বীকার করে যে সে ওই গাড়িটি নষ্ট করেনি, বরং গাড়ি যেখানে নষ্ট করা হয় সেখানে রেখে এসেছে। আর গাড়িটি পুড়িয়ে দেওয়ার জন্য যে টাকা প্রফেসর তাকে দিয়েছিল সেটা সে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। যদিও ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে কোনো জ্ঞান না থাকার কারণেই হেলসিঙ্কি এমনটা করেছে। তবে এসব শুনে প্রফেসরের মাথা খারাপ হয়ে যায়, কারণ পুলিশ ওই গাড়ি খুঁজে পেলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাকেও শনাক্ত করে ফেলবে। তাই প্রফেসর দ্রুত রেডি হচ্ছিল সেই নষ্ট গাড়ি রাখার জায়গায় যাওয়ার জন্য। তবে তখনই তার কাছে ফোন আসে পুলিশ ক্যাম্প থেকে, আর রেকুয়েল প্রফেসরকে বলে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আর এই অপারেশনের ইনচার্জ রাখবে না, কারণ সে কোনো প্রোগ্রেস দেখাতে পারছে না। তবে ডাকাতরা যদি প্রথম স্টেজে 8 জন স্টুডেন্টকে ছেড়ে দেয় তাহলে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকেই আবার ইনচার্জ রাখবে। রেকুয়েল এতদিনে এটা বুঝে গিয়েছিল প্রফেসর তার এই প্রস্তাবে রাজি হবে, কেননা প্রফেসর নিশ্চয়ই তার প্ল্যান রেকুয়েলের অবস্থান বুঝেই সাজিয়েছে। তাই রেকুয়েল সরে গেলে তো প্রফেসরেরও কাজ করতে অসুবিধা হবে।
তবে প্রফেসর তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিয়ে 1 ঘন্টা পর জানাবে বলে ফোন রেখে দেয় আর নিজের হাত ঘড়িতে টাইম সেট করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর প্রফেসর একটা বাইকে করে সেই গাড়ির ভান্ডারে পৌঁছে যায় যেখানে তাদের ওই গাড়িটি ছিল। প্রফেসর লুকিয়ে সেখানে ঢুকলেও সেখানকার কেয়ারটেকার তাকে ধরে ফেলে। প্রফেসর তাকে বোঝানোর কিংবা টাকা দেওয়ার চেষ্টা করলেও লোকটি তাকে বিশ্বাস না করে ধাওয়া করে। এতে প্রফেসর দৌড়ে এসে একটি গাড়িতে লুকিয়ে পড়লে লোকটি তা দেখে ক্রেন দিয়ে গাড়িটিকে উপরে তুলে। প্রফেসরের সঙ্গে কিছুটা মজা নিতে থাকে লোকটি। এদিকে রেকুয়েল সালভাকে ফোন করে, মানে প্রফেসরকেই। রেকুয়েল তাকে আজ রাতে একসাথে ডিনার করার কথা বলে। সালভা কোনো মতে হ্যাঁ বলে দ্রুত ফোনটা কেটে দেয় আর কেয়ারটেকার লোকটি গাড়িটি নামিয়ে দিলে প্রফেসর কোনো মতে সেখান থেকে পালিয়ে বাসায় ফিরে আসে। এদিকে রিও তার বাবা মায়ের কথা ভেবে মন বেশ খারাপ করেছিল, তাই টোকিও তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক যেভাবে টোকিও ও রিও যেদিন ব্যাংকে এসেছিল সেদিন টোকিওর মা মারা যাওয়ায় রিও তাকে সেভাবেই সান্ত্বনা দিয়েছিল। আবার বার্লিনও খুব আপসেট ছিল। শারীরিকভাবে রোগের পাশাপাশি তার মানসিক রোগও ছিল, তাই সে তার মনকে শান্ত করার জন্য স্টুডেন্টদের মধ্য থেকে সিলভিয়া নামের একজন মেয়েকে তার রুমে নিয়ে যায় আর তার হাত পা মুখ বেঁধে রুমে রেখে দেয়। অন্যদিকে বাহিরে 1 ঘন্টা শেষ হওয়ার পর রেকুয়েল ও প্রফেসর আবার তাদের কথা শুরু করে। রেকুয়েল তখন তার প্রস্তাবের কথা বললে প্রফেসর 8 জন স্টুডেন্টের নাম বলে যাদেরকে সে ছাড়বে। তবে ইউকে অ্যাম্বাসেডরের মেয়ে পার্কারের নাম সেখানে না থাকায় ইন্টারনাল অ্যাফেয়ার্সের অফিসার রেকুয়েলকে প্রেশার করে পার্কারের নাম বলতে। রেকুয়েল এটা প্রফেসরকে বললে প্রফেসর তখন দুটো অপশন দেয় তাদের, হয় ওই 8 জনকে ছাড়াতে হবে আর না হয় শুধু পার্কারকেই ছাড়াতে হবে। এটা শুনে ইন্টারনাল অ্যাফেয়ার্সের ওই অফিসার আবারও রেকুয়েলকে বাধ্য করে শুধু পার্কারকে ছেড়ে দেওয়ার কথা বলতে। আর এই কথা রেকুয়েল প্রফেসরকে বলার সাথে সাথে প্রফেসর না বলে ফোনটা কেটে দেয়। প্রফেসর মূলত এখানে একটা কৌশল করে। সে জানে পুলিশ তার 2টি অপশনের মধ্যে শুধু পার্কারকে ছাড়ার অপশনটাই বেছে নিবে, আর এই অডিও রেকর্ডটা সে সাংবাদিকদের কাছে দিয়ে পুলিশকে আরও চাপে ফেলতে পারবে। এই জন্য সে তখন টোকিওকে ফোন করে বলে এই অডিও রেকর্ডটি রিলিজ করে দিতে। কথা শেষে প্রফেসর পুরোপুরি প্রস্তুতি নিয়ে আবার সেই পুরনো গাড়ির ডিপোতে আসে। সে ওই গাড়িটি খুলে অ্যামোনিয়া দিয়ে গাড়িটি পরিষ্কার করে যেন ফিঙ্গারপ্রিন্ট মুছে যায়, আর সেখানে বার্লিনের কোটের একটি বোতাম সিটের মধ্যে রেখে দেয়, কারণ সেই বোতামে বার্লিনের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আর এটা পুলিশ পাওয়ার পর বার্লিনকে শনাক্ত করতে পারবে। আর এটাই হলো মনিকাকে মেরে রুলস ব্রেক করার জন্য বার্লিনের উপযুক্ত শাস্তি। এদিকে তখন পুলিশ ফোর্স চলে আসে এবং সেখানকার সেই কেয়ারটেকারের কাছ থেকে তথ্য নিচ্ছিল। অন্যদিকে প্রফেসর ওই গাড়ি থেকে বেরিয়ে আরেকটা মাইক্রোতে বসে পাগল সাজছিল। সে নিজের জামা কাপড় ছিঁড়ে সেখানে থাকা কুকুরের পায়খানা নিয়ে সারা গায়ে মাখে আর মুখে কালি মেখে নেয়, এমনকি একটা চিকন রড দিয়ে নিজের নাকের ভিতর ফুটো করে রক্ত বের করে। এরপর সে মাইক্রোর ভিতরের কুকুরটি নিয়ে পাগলের মতো চলে যেতে থাকে। এটা দেখে রেকুয়েল তাকে পেছন থেকে ডাক দেয়। ঠিক তখনই রেকুয়েলের কাছে খবর আসে একটু আগে রেকুয়েল 8 জনের পরিবর্তে শুধু পার্কারকে ছাড়ার যে কথা বলেছিল সেটার অডিও রেকর্ডটি টিভিতে দেখানো হচ্ছে। এই জন্য রেকুয়েল খবরটা দেখার জন্য দ্রুত গাড়িতে যায় আর অন্য একজন অফিসারকে বলে প্রফেসরকে চেক করতে। ওই পুলিশ অফিসার প্রফেসরকে চেক করতে আসলে প্রফেসর প্যান্টের মধ্যে প্রস্রাব করে দেয়। মানে মুভিটাতে এত বেশি সাসপেন্স দেখানো হয়েছে যে আপনি চিন্তাই করতে পারবেন না। এটা দেখে ওই অফিসার ভাবে যে সে আসলেই হয়তো পাগল, তাই সে প্রফেসরকে ছেড়ে দেয়। এদিকে রেকুয়েল নিউজ দেখার পর আবার তদন্ত শুরু করে এবং ওই গাড়িটি খুঁজে পায়। গাড়ির দরজা খুলেই সেখানে বার্লিনের কোটের বোতামটি পায় এবং অ্যামোনিয়ার গন্ধ শুকেই বুঝে ফেলে কিছুক্ষণ আগে এখানে কেউ ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছে। এরপর আরেকটু তদন্ত করতেই ওই মাইক্রোবাসটি খুঁজে পায় আর গেট খুলেই বুঝে যায় ওই পাগলই ছিল প্রফেসর। এটা বুঝেই রেকুয়েল প্রফেসরকে খুঁজতে দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে প্রফেসর পালিয়ে গিয়েছে। আর এই চরম সাসপেন্সের মধ্য দিয়ে এপিসোড 7 শেষ হয় এবং এপিসোড 8 শুরু হয়। আর এটাই আজকের ভিডিওর শেষ এপিসোড। এপিসোড 8-এর শুরুতে দেখা যায় রেকুয়েল ও অ্যাঞ্জেল অপারেশন ক্যাম্পে ফিরে এসেছে আর রেকুয়েলের সেই অডিও রেকর্ড নিয়ে টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, যাতে করে সে খুব ভেঙে পড়ে আর বিরক্তও হয়। তবে তার জন্য আশার ব্যাপার ছিল সে একটু আগে গাড়িতে যে বোতামটি পেয়েছিল সেটিতে কার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটি বের করার জন্য ডিপার্টমেন্টকে দেয়। তবে এবার রেকুয়েল আর একটা বিষয় নিয়ে বেশ টেনশনে পড়ে, আর তা হলো পুলিশের সকল অ্যাকশন প্রফেসর আগে থেকেই কিভাবে বুঝে ফেলছিল। তাই সে ক্যাম্প থেকে সবাইকে বের করে দিয়ে শুধু অ্যাঞ্জেল ও ওই অফিসারের সাথে কথা বলে।
রিকোয়েল ভাবে হয়তো এখানকারই কোনো একজন পুলিশ অফিসার ডাকাতদের হয়ে কাজ করছে। তবে তারা এটা বুঝে না যে সে কোনো মানুষ কিংবা জিনভূত নয়, বরং অ্যাঞ্জেলের চশমার সেই অডিও ডিভাইস। এবার তাই তারা এই ব্যাপারটা নিয়েও তদন্ত শুরু করে। এদিকে বোতামের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা বার্লিনের পরিচয় পেয়ে যায়। যেহেতু বার্লিনের পুলিশ রেকর্ড ছিল, সেহেতু বার্লিনের ব্যাপারে জানতে পুলিশের খুব একটা কষ্ট করতে হয় না। তারা দেখে বার্লিন শুধু চোরই না, বরং একজন মানসিক রোগীও ছিল। মূলত বার্লিন সব সময় মানুষের কাছে মহৎ শাস্তি চাইতো। তাকে কেউ খারাপ বলুক এটা সে চাইতো না। সে চাইতো সবাই তার ইমোশনটা বুঝুক, কিন্তু সে নিজে অন্যর আবেগ ইমোশন বুঝতো না। আবার তার প্রচুর ইগো প্রবলেমও ছিল। এখানে প্রফেসর সহ সকল ডাকাতদের উপরে রিকোয়েলের অনেক রাগ ছিল, কারণ তারা সেই অডিওর মাধ্যমে মিডিয়ার সামনে তাকেও তার পুলিশ ডিপার্টমেন্টকে ছোট করেছে। তাই সেও এবার বার্লিনের এসব কথা ফাঁস করে দিয়ে পাবলিকের সামনে ডাকাতদের ছোট করতে চায় এবং পাবলিকের পজিটিভ অ্যাটেনশন তাদের দিকে নিতে চায়। তখন ইন্টারনাল অ্যাফেয়ার্সের ওই অফিসার বলে, শুধু এসব বললে হবে না, বরং বলতে হবে বার্লিন একজন নারী পাচারকারী এবং সে অল্প বয়স্ক মেয়েদের রেপ করেছে। রিকোয়েলও তার কথা শুনে মিডিয়ার সামনে এসব বলার সিদ্ধান্ত নেয়। আর রিকোয়েল ভাবে মিডিয়ার সামনে বার্লিন ছোট হলে হয়তো সে নিজেকে সঠিক দাবি করার জন্য মিডিয়ার সামনে আসবে, অথবা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করবে, কারণ বার্লিনের যেহেতু এসব ব্যাপারে মানসিক সমস্যা ছিল। আর প্রফেসর এসব কথা শুনতে পেয়ে খুব কষ্ট পেতে থাকে। শুধু তাই না, বার্লিন একসময় 7 মাসের জন্য জেলে ছিল। আর তখন তার সাথে একই কামরায় যে থাকতো, পুলিশ তাকেও নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। তখন লোকটি তথ্য দেয় যে বার্লিন প্রতিদিন একটি ইনজেকশন নিত, নাম রেডরক্সিন। তবে কোন রোগের জন্য নিত সেটা সে জানতো না। রিকোয়েল তখন খোঁজা শুরু করে রেডরক্সিন কোন রোগের জন্য ব্যবহার করা হয়। আর যেহেতু বার্লিন অনেক দিনের প্ল্যান নিয়ে ডাকাতি করতে এসেছে, তার মানে সে নিশ্চয়ই অনেকগুলো রেডরক্সিন একসাথে কিনেছিল। তাই রিকোয়েল এটাও খোঁজা শুরু করে যে লাস্ট কয়েকদিনের মধ্যে কোন এরিয়া থেকে সবচেয়ে বেশি রেডরক্সিন অর্ডার করেছে। এদিকে মিউজিয়ামের ভেতর দেখা যায় মনিকার প্রতি ডেনভারের এমন কেয়ারিং এর কারণে এবং তার ভালো মানসিকতা দেখে মনিকা ধীরে ধীরে ডেনভারের উপর দুর্বল হয়ে পড়ছিল। আবার ওদিকে ইউকে অ্যাম্বাসাডরের মেয়ে পার্কারকে দেখাশোনার দায়িত্ব যেহেতু রিওর উপরে ছিল, তাই কথা বলতে বলতে তাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং পার্কার রিওকে ভালোবাসতে শুরু করে। মানে কি একটা অবস্থা! প্রেম মানে না কোনো বাধা, তবে প্রেমের নাম আবার বেদনাও। কারণ এসব দেখে রিওর লাইলি টোকিও বেশ জ্বলছিল, তাই টোকিও পার্কারকে কিছুটা ভয়ও দেখায়। অন্যদিকে হঠাৎ করেই বার্লিন সকল বন্দীদের জানায় সে মনিকাকে খুন করেছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। তবে এরপর সে একটি সুসংবাদও দেয়, আর তা হলো আর্তুরু সুস্থ হয়ে উঠেছে। তখন একজন মহিলা বার্লিনকে বলে সে তার সাথে একান্তে কিছু কথা বলতে চায়। ওই মহিলা মূলত পার্কারের স্কুলের টিচার, যার দায়িত্বে তারা সবাই মিউজিয়াম ভিজিট করতে এসেছিল। রুমে আসার পর ওই টিচার বার্লিনকে সিলভিয়ার কথা জিজ্ঞাসা করে, কারণ সিলভিয়া তার স্টুডেন্ট ছিল। তখন বার্লিন দেখায় হাত পা মুখ বেঁধে সে সিলভিয়াকে একটি রুমে আটকে রেখেছে। বার্লিন মূলত কাউকে ভয় দেখাতে খুব পছন্দ করত, আর এটা তার আরেকটা মানসিক সমস্যা ছিল। তখন হঠাৎ বার্লিনের রুমে নাইরোবি এসে জানায় বার্লিনকে টিভিতে দেখানো হচ্ছে। তার মানে রিকোয়েল প্ল্যান অনুসারেই বার্লিনের ব্যাপারে সব করছে। রিকোয়েল কিন্তু এখানেই থামেনি। বুঝতেই পারছেন মেয়েদের রাগ কেমন, একবার খেপলে দুনিয়া শেষ। কারণ রিকোয়েল এবার সেই পুরাতন গাড়ির ডিপোর কেয়ারটেকারকে ক্যাম্পে নিয়ে আসে প্রফেসরের স্কেচ তৈরির জন্য, কারণ একমাত্র ওই কেয়ারটেকারই তাকে দেখেছিল। আর এই সবকিছুই তো প্রফেসর অ্যাঞ্জেলের চশমার অডিও ডিভাইসের মাধ্যমে শুনছিল। তাই যে লোকটিকে দিয়ে পুলিশ তার স্কেচ তৈরি করছিল, সেই লোকটির ব্যাপারে ইনফরমেশন নিয়ে প্রফেসর দ্রুত তার বাসা থেকে বেরিয়ে পড়ে লোকটিকে আটকানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো প্রফেসর সেই লোককে কিভাবে আটকাবে? আর না আটকাতে পারলে প্রফেসরও কি তাহলে এবার পুলিশের কাছে ধরা পড়বে? আবার বার্লিন কি তাহলে মনিকাকে না মেরেও মিথ্যেভাবে এত বড় শাস্তি পাবে? ওদিকে মনিকা যদি ডেনভারকে ভালোবাসে, তাহলে তার পেটের বাচ্চার কি হবে? আরো বড় বিষয় হলো সালভা মানে প্রফেসর আর রিকোয়েলের কি সত্যি প্রেম হবে? প্রিয় দর্শক, এই সব প্রশ্নের উত্তর নিয়ে সিজন 1 এর এপিসোড 9 থেকে 13 দিয়ে আমি এই সিজনের লাস্ট পার্ট মানে পার্ট 3 বানাতে চাই। আর আপনারা দেখতে আগ্রহী হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ।